ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে করোনা প্রসঙ্গ নিয়েই আমাদের এক্সট্রা সাজিয়েছি। শিরোনাম রেখেছি শীতে বাড়বে করোনা, এরকম একটি প্রশ্নবোধক চিহ্ন দেবার কোনো আসলে যৌক্তিকতা নেই। তারপরেও আমরা আজকে যারা অতিথি রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলের কাছ থেকে শুনে আমরা এখান থেকে এই প্রশ্নের উত্তর একেবারে হ্যাঁ অথবা না সেখানে যেতে পারবো আশা করি। যদিও আজকের এই শিরোনামের যেই উৎস সেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি একটু সতর্ক করে দিয়েছেন সবাইকে আবারও যে শীতে অবস্থা খারাপ হতে পারে এবং সবাই যেন স্বাস্থ্যবিধি ঠিকঠাক করে মানিয়ে আমরা নিয়মকানুনগুলো ঠিক করে মানিয়ে করোনা মোকাবেলায় সরকার সকলের সহযোগিতা চেয়েছেন। আর সেই প্রেক্ষাপটেই আমরা আজকে কথা বলবো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং করোনা সংক্রান্ত যে জাতীয় স্টিয়ারিং কমিটি সেটার সম্মানিত সদস্য। ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কে সাহা আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ মুস্তাক হোসেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আর আমরা পেয়েছি ডাক্তার শাহজাদা সেলিমকে, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, কিন্তু তিনি এই করোনা নিয়ে খুবই চমৎকার রিসার্চ করেন। আমার খুবই পছন্দের একজন রিসার্চার, ডাক্তার তো অবশ্যই, তিনি একজন গবেষক ডাক্তার। আর লন্ডন থেকে আমরা গবেষক একজন সাংবাদিককে পেয়েছি। এই করোনাকালে তিনি একেবারে সব কাজ বাদ দিয়ে করোনার সব খোঁজ খবর রাখছেন, আমাদেরকে জানাচ্ছেন দেশ বিদেশের কথা। আমি একটু তানভীরের কাছ থেকেই শুরু করতে চাই, কারণ গত কয়েকদিন ধরে আমরা এটি নিউজে শিরোনাম করছি আবারও ইউরোপে আরেকটি ধাক্কা শুরু হয়েছে, ঢেউ বলছি আমরা, সেকেন্ড ওয়েভ, এবং সেখানে আসলে ইংল্যান্ডের কি অবস্থা? তানভীর। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ইংল্যান্ডে ইতিমধ্যে নর্থ ইস্ট ইংল্যান্ডে তার স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে, কার্যকর হচ্ছে শুক্রবার থেকে। 7টি বিশেষ অঞ্চলে এটি স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখানে কিছু নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাত 10টার পর পানশালা বা রেস্তোরাঁগুলো খোলা যাবে না, 6 জনের বেশি একসাথে মেশা যাবে না, মাস্ক পরা তো বাধ্যতামূলক, এটি আগে থেকেই রয়েছে। তো এই বিধিনিষেধটির পাশাপাশি যুক্তরাজ্য জুড়ে পুরো দ্বিতীয় তরঙ্গের বড় ধরনের একটা আশঙ্কা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, এবং তিনি নিজে বলেছেন জনগণকে সতর্ক হতে হবে। এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক যে ঘোষণাটি আজকে দিয়েছেন এটি খুব ভয়াবহ। অর্থাৎ আপনি দেখুন, জরিমানার অঙ্কটি 10,000 পাউন্ড, অর্থাৎ আইসোলেশনের নিয়ম ভঙ্গ করলে একজন ব্রিটিশ নাগরিককে 10,000 পাউন্ড জরিমানা দিতে হবে। তাহলে সরকার কতটুকু সিরিয়াস আসলে দ্বিতীয় তরঙ্গকে যাতে সংক্রমিত হয়ে ছড়িয়ে না পড়ে এটি রোধ করবার জন্য, মোকাবেলা করবার জন্য। কিন্তু শেষ তরঙ্গের শেষ বেলাটা কেমন হলো? অনেকেই তো মাস্ক পরবো না এই দাবিতে তো বিরাট সমাবেশ হয়ে যাচ্ছে ইউরোপ জুড়েই, সেটা কেন? সেখানে অতটা ছাড় কেন ছিল? দেখুন, আসলে উভয় সংকট, যেহেতু এটি একটি মহামারী, আপনি অর্থনীতির চাকাটিকেও ঠিক রাখতে হবে, সচল রাখতে হবে, শিশু কিশোরদেরকে স্কুলে ফিরে নিতে হবে। একটা বড় ধরনের অর্থনৈতিক মন্দা দীর্ঘমেয়াদের জন্য ব্রিটেনের জন্য অপেক্ষা করছে। সরকার প্রণোদনা দিয়েছে, সরকার আর্থিক সহায়তা দিয়েছে, তো এখন কতদিন সরকার সহায়তা দেবে? দেখুন, সেপ্টেম্বরে কেন এই দ্বিতীয় তরঙ্গটি আসলো? সেপ্টেম্বর থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে, সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে, কাজে সবাই ফিরেছে, তাহলে করোনা কিন্তু আসলে যায়নি। অর্থাৎ মানুষজন ঘরে ছিল, তাদের সামাজিক দূরত্বটা বজায় ছিল, একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হতো না বলে এটি ছড়িয়ে পড়েনি। আবার যেমনটা দেখা যাচ্ছে যে এই শীতের মৌসুম শুরু হচ্ছে নভেম্বর ডিসেম্বর থেকে, অক্টোবর নভেম্বর থেকে একদম পুরোদমে শীত হবে। তো শীতের সময় আসলে সর্দি কাশি জ্বর এই জিনিসগুলো বেশি হয়, আর করোনা ভাইরাসটা সংক্রমিত হয় এই ধরনের ফ্লু থেকে। তো যখন
এই মৌসুমটাতে ফ্লু বেশি হবে, তখন আবারও যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে এটি রোধ করার জন্য কঠোর নিষেধাজ্ঞা দেওয়া আছে 28 তারিখ থেকে, অর্থাৎ 28শে সেপ্টেম্বর থেকে নতুন ঘোষণা আসছে ইংল্যান্ডের জন্য। সর্বশেষ আপনাকে একটা তথ্য দিয়ে শেষ করতে চাই, 4,500 সংক্রমিত হয়েছে গত 24 ঘন্টায়, এবং এই মাত্রাটি গত মে মাসের পর থেকে সর্বোচ্চ, এবং মারা গেছেন 27 জন। এই হচ্ছে যুক্তরাজ্যের অবস্থা। আচ্ছা, আরেকটা ছোট জিনিস তানভীর, যে সেপ্টেম্বরে দ্বিতীয় তরঙ্গ শুরু হলো, তার মানে ওই যে আমরা যে 15 দিনের একটা হিসেব নিকেশ করতাম যে সংক্রমিত ব্যক্তির সঙ্গে দেখা হবার পরে বা তাদের সংস্পর্শে আসার 15 দিনের মাথায় এই সিমটমটা দেখা দিবে, তার মানে 1 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বরের মধ্যেই এইগুলো সব বোঝা গেছে কি? হ্যাঁ, আমি সেই জিনিসটাই বলতে চেয়েছি। প্রথম সপ্তাহে স্কুল খুলে দেওয়া হলো। হ্যাঁ, তো স্কুল খুলে দেওয়া মানে হচ্ছে যে স্কুলের কর্মচারীরা, শুধু তো বাচ্চাদের বিষয় নয়, স্কুলের সাথে যারা শিক্ষক রয়েছেন বা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কেন নর্থ ওয়েস্ট ইস্ট ইংল্যান্ডে লকডাউন হলো, সেখানে প্রায় 70,000 ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে। তারা রাতভর পানশালায় গিয়ে সময় কাটালো। সেখানে দেখুন কিন্তু এখন রাত 10টার পর কিন্তু এই পানশালা বা পাবগুলোতে, রেস্তোরাঁগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে যেখানে সবচেয়ে মানুষ বেশি জনসমাগম করবে সেই জায়গায়, হ্যাঁ, জড়ো হওয়ার সুযোগ রয়েছে, সেই জায়গাগুলোতে আসলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। রাত 10টার আগে কি কোনো সুযোগ নেই জড়ো হওয়ার? সুযোগ রয়েছে, কিন্তু এর আগে তো মানুষ কাজ করবে, কিন্তু সামাজিক দূরত্ব তো বজায় রাখতে হবে। হ্যাঁ, এই দূরত্বটি বজায় রাখা। আরেকটি বিষয় হচ্ছে 6 জনের অধিক জনসমাগম তো একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। তারপর হচ্ছে কোয়ারেন্টাইনের বিষয়টি একটি বড় বিষয় এখন হয়েছে। হ্যাঁ, কড়াকড়ি করা যায়। আপনি দেখুন 10,000 পাউন্ড জরিমানা, এটি কিন্তু চারটিখানি কথা নয়। সবার এই সামর্থ্য নাই যে 10,000 পাউন্ড দেবে। স্বল্প আয়ের যারা রয়েছেন তাদেরকে অবশ্য 500 পাউন্ড জরিমানা করা হচ্ছে, কিন্তু যারা ওই স্বল্প আয়ের সীমানার বাইরে রয়েছেন তাদেরকে 10,000 পাউন্ড জরিমানা করা হবে। 14 দিনের আইসোলেশনে আপনি যদি না থাকেন তাহলে আপনাকে এই জরিমানাগুলো করা হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করলাম, আপনি নিশ্চয়ই পরের সেকেন্ড ওয়েভ যখন আলোচনার আসবে তখন নিশ্চয়ই আপনি এই প্রশ্নটার উত্তর দেবেন। কোয়ারেন্টাইনের এই জরিমানাটা কিভাবে বের করে, কিভাবে বের করার উপায়টা কি? মানে যে এর কাছ থেকে 10,000 পাউন্ডই নিতে হবে আর এর কাছ থেকে 500 পাউন্ডই নিতে হবে, তাদের অপরাধ, তাদেরকে আইডেন্টিফিকেশনের আসলে মানে উপায়টা কি সেটা একটু শুনতে চাই আমরা। সেখানে আমাদের মতো করে কোনো কিছু কড়াকড়ি করে চালু করা যায় কিনা নিশ্চয়ই সেটা আমরা শিখব, কিন্তু আদৌ কি আমাদেরকেও এতটা কড়াকড়ি করতে হবে? অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম কি বলেন স্যার? আমাদের এখানে অত কড়াকড়ি করার দরকার নাই, কারণ ঢিলাঢিলি আমরা করি নাই। হ্যাঁ, ঢিলা কাজগুলোই করি নাই। এখন আপনি আগে করে কড়াকড়ি করবো কি কেন? না, আবার আমরা যে সেকেন্ড ওয়েভ বলছি, শীতে আসবে বাড়বে এইসব কথা যে বলছি আবার। হ্যাঁ, ঠিক আছে, সেকেন্ড ওয়েভ তো এখন আসে নাই। সেকেন্ড ওয়েভ আসার কথা, মানে সম্ভাবনা আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আমরা সবাই এটা একমত। কিন্তু জিনিসটা হচ্ছে যে আমরা যদি প্রাইমারি কাজগুলাই না করি, একেবারে প্রথমে যে যেহেতু ইউকেতে এটা করা হয়েছে আমরাও এখানে করব, এটা 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 তো ঠিক না। আমাদের পার্সপেক্টিভ দেখে আমাদের কাজ করতে হবে। জি স্যার, আমি কিন্তু মিন করিনি যে ইউকেতে 10,000 পাউন্ড জরিমানা করছে, আমাদের 10,000 পাউন্ড পরিমাণ জরিমানা করতে হবে, পরিমাণ টাকা জরিমানা করতে হবে তা নয়, কিন্তু আমি ঠিক মিন করেছি যে আবারও দ্বিতীয় ওয়েভটি আসার আগে আমাদের এই লকডাউন ইত্যাদি যে ঢিলে ঢালা ব্যাপারটা ছিল সেই জায়গায় আরেকটু কড়াকড়ির জায়গায় যাওয়া হতে পারে কিনা আর হওয়া সমীচীন কিনা। ডেফিনেটলি এখানে দুটো জিনিসের দিকে নজর দিতে হবে। একটা হলো যে আমাদের ইন্টারনাল যারা ইনফেক্টেড পারসন তাদেরকে আমাদের আইসোলেট করতে হবে, এবং কিভাবে আইসোলেট করবেন, লকডাউন করবেন না মাপ আপ করবেন, সেটা আমাদের ঠিক করতে হবে। আর একটা হলো এক্সটার্নাল পেশেন্ট কিন্তু এখন আসতে পারে। আমাদের এয়ারপোর্টগুলোর যে দৈন্য দশা আমরা দেখেছি এই বছরের প্রথমের দিকে, সেই এয়ারপোর্টগুলোর ডেভেলপমেন্ট আমরা জানি না কি অবস্থা হয়েছে, কিন্তু অনেক ফ্লাইট কিন্তু শুরু হবে বা হচ্ছে, এটা একটা। সুতরাং বাইরে থেকে আসতে হবে, সেটাও আমাদের ঠেকাতে হবে।
আর ইন্টারনাল পেশেন্ট যেন না ছড়ায় সেটাও দেখতে হবে। ইন্টারনাল পেশেন্ট যেন না ছড়ায় সেজন্য আমরা একটা লকডাউন হলো ইন্টারন্যাশনাল একটা সিস্টেম। চাইনিজরা করে, ইটালিয়ানরা করে, ব্রিটিশরা করে, কিন্তু বাংলাদেশে লকডাউন ইজ নট সুইটেবল মেথড। বাংলাদেশে লকডাউন না করে মপ আপ করা উচিত। মপ আপ আমাদের হেলথ সার্ভিসের লোকেরা সবাই জানে হোয়াট ইজ মপ আপ। মানে এখানে লকডাউন না, মানে তালা দেওয়া না, সব কাজই চলবে কিন্তু ব্যক্তিগত সুরক্ষা মেনটেন করে চলবে। আমাদের মেইন উদ্দেশ্য হবে আইডেন্টিফিকেশন অফ দ্য পেশেন্ট এন্ড আইসোলেশন অফ দ্য পেশেন্ট। এইটা হলো মেইন উদ্দেশ্য। সুতরাং যারা ইনফেক্টেড তাদেরকে যদি আমরা আইসোলেট করতে পারি তাহলে ইনফেকশনটা আসবে কোথা থেকে? আমরা আসলে কোন ওয়েভে আছি সমীরকে সাহা, আপনি যদি একটু যোগ করেন। আর এই যেই ওয়েভেই থাকি না কেন সেখান থেকে জি স্যার ফার্স্ট ওয়েভে আছি। ফার্স্ট ওয়েভে আছি। আচ্ছা, আমরা ডক্টর সমীরকে সাহার কাছ থেকে একটু শুনে নিতে চাই আপনার ভাইরাসের মিউটেশন আসলে কি বলে। ধন্যবাদ মুন্নি আপনাকে। আমার কাছে মনে হচ্ছে, আমিও মনে হচ্ছে আমরা একই ওয়েভেই আছি, কারণ আমরা কিন্তু কখনো খুব যে একটা নিচে নেমে গেছি কখনোই না। তার জন্য আমাদের ওয়েভটা বোঝাটা যাওয়াটাও কিন্তু একটু ডিফিকাল্ট। কিন্তু আমরা আমাদেরকে অনেক ভয় পাচ্ছি, তার কারণটা হলো যে আমরা ওই 1918 আর 1919 সালে যে অক্টোবরের দিকে যে ইনফ্লুয়েঞ্জার জন্য, বিকজ ওই এক মাসের মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছিল। সেই যে ভয় সেটা আছে, এবং সেই ভয়টা আমাদের সবারই থাকবে। একটা আছে যে ঠান্ডার জন্য, আর একটা আছে হলো যে আমাদের দেশেও কিন্তু অনেক ঠান্ডা পড়বে না, কিন্তু আমরা তখন কিন্তু নিজেরা সবাই অনেক কাছাকাছি থাকি, তারপরে এই ডিস্টেন্সটা কিন্তু আরো কম থাকবে, সেগুলো সবই ঠিক আছে। তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু কখনোই একদম কমিয়ে ফেলতে পারিনি। আপনি যদি বিভিন্ন ডেভেলপড কান্ট্রি, ইউরোপে বা অন্য জায়গায় দেখেন, তারা অনেক বেশি খারাপ অবস্থায় ছিল, তাতে কিন্তু একদম মনে হচ্ছে বেজ লাইনটা টাচ করে ফেললো। কনসিডার কানাডাতে যদি আমরা চিন্তা করি, একদম বেজ লাইনে নেমেছিল, তার মধ্যে 4-5জন করে কেস টরন্টোতে পাওয়া যাচ্ছিল। আজকে শুনলাম যে বোধহয় প্রায় 1000-এর উপরে চলে গেছে কিন্তু এটা, এবং তারা অনেক অনেক ভীত, তাদের বোধহয় ফ্লাইটই বন্ধ করে দিবে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে, কিন্তু আমাদের এখানে যে কি হবে সেটার ব্যাপার দুটো কারণে। যেই কারণে তো ওই সময় এত সিকোয়েন্সিং ছিল না, বাট যেই ইনফ্লুয়েঞ্জার যেটা ধারণা করা হয় ওই সময় খুবই একটা ভিরুলেন্ট একটা মিউটেশন চেঞ্জ হয়েছিল, যার জন্য এটা হয়েছে। কিন্তু দুটো ডিফারেন্সটা হলো, আমাদের যেই ভাইরাসটা নিয়ে আমরা এখন ডিল করছি, করোনা ভাইরাসের আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে যে একদমই মিল নেই তা বলবো না, কিন্তু অনেক অমিল আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এতই মিউটেশন হয় যে প্রতি বছর কিন্তু আমরা নতুন করে একটা ভ্যাকসিন তৈরি করি, তারপরে কিন্তু তাকে আবার আমরা দিতে পারি। যদি আপনি যদি আমেরিকায় বা উন্নত বিশ্বে যদি চিন্তা করেন, আমাদের এটার কিন্তু আমরা মিউটেশনের কথা অনেক বলি, কিন্তু সেই মিউটেশনটা কিন্তু অনেক অনেক স্লো কম্পেয়ার টু ইনফ্লুয়েঞ্জা। আপনি সেই জন্য, এবং এখন পর্যন্ত কোনো ডেডলি কোনো এমন কিছু হয়নি যে ডেডলি কোনো প্রকার একটা মিউটেশন হবে এবং সেটা আমাদের জন্য বড় কিছু করবে। সো এটা আমরা একদমই আশা করছি না। আরেকটা জিনিস হলো যে আমরা যেটা বাইরে হচ্ছে, যেটা তানভীর ভাই তো এটা ওটাও বোঝাতে চাইলেন, যে মানুষ কিন্তু এরা যখন শীতে অনেক ঠান্ডা দেশে কিন্তু মানুষগুলো যখন একটু ঠান্ডাটা যায়, গট রিয়েলি ম্যাড, বিকজ তারা কিন্তু অনেকেই আছে অনেক জায়গায়, সে 3 মাস 4 মাস সে শুধু ঘরেই তাকে বসে থাকতে হয়, তার কিন্তু ডিপ্রেশন হয়ে যায় অনেক সময় এত ঠান্ডায়। যখনই সে একটা সুযোগটা পায় তখন তার একটা শর্টস পরে কিন্তু সে কিভাবে বাইরে যাবে, বিচে যাবে, ইয়েতে রেস্টুরেন্টে যাবে, এগুলো কিন্তু, এবং রাত ভর ওখানে গল্প করবে, নাচ করবে, সবই করবে, তাদের কালচার অনুযায়ী তারা করে, এবং তার জন্য কিন্তু একটা ইম্প্যাক্ট তো হবেই, সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। এগুলো আমরা কিন্তু একই রকমই চলি বলতে গেলে বছরটা ধরে, আমাদের কালচারটা একটু ডিফারেন্ট, যার জন্য কিন্তু আমরা সমানভাবে যাচ্ছি, যার জন্য আমি মনে করি আমাদের পিক হওয়ার কোনো সুযোগ নেই, বিকজ আমাদের অফ পিকই কখনো হয়নি। তা আমি খুবই আশাবাদী। তাহলে আমরা কোথায় আছি? মানে ওই একই ওয়েভ, তা সেকেন্ড ওয়েভ ইত্যাদি এত কথা, তাহলে আমরা কেন বলছি অফ পিকেই আছি? আর আর এই মানে আমি বলছি যে আমরা এটার জন্য প্রস্তুতি নিব, আমরা এটার জন্য চিন্তা করব যেটা হতে পারে, কিন্তু যেভাবে আমাদের ক্লাইমেটটা আছে, যেভাবে আমরা এখন পর্যন্ত চলছি, তাতে করে আমাদের ধাক্কাটা আমাদের কাছে বড় যেরকম ধাক্কা আছে, কারণ ওদের এতই কমে গেছিল, এখন একটু আসলে কিন্তু সবাই অনেক চিন্তা করছে। আমরা আগে 20% আমাদের পজিটিভিটি রেট ছিল, এখন কিন্তু আমাদের 18% পজিটিভিটি রেট হচ্ছে, কিন্তু তাদের হয়তো বা
20% থেকে কম ছিল, কিন্তু একদমই কাউকে পাচ্ছিল না। বাট অলসো রিমেম্বার, তাদের যে ইউকে বা ইউএসএ যেরকম যখন পজিটিভিটি রেটের কথা বলে বা পজিটিভিটির কথা বলে, তখন তাদের কোথায় যায়, তারা কতজনকে টেস্ট করে এবং কতজনকে টেস্ট করে ওটার থেকে পায়, আর আমরা কতজনকে টেস্ট করি এবং কতজনকে টেস্ট করে এটা পাই, সেটাও কিন্তু চিন্তা করতে হবে। তো সেই সব চিন্তা করতে গেলে আমি সচেতন থাকবো। আমরা প্রত্যেকে এটার জন্য প্রত্যেকে প্রিকশন নিব, কিন্তু আমরা এটাও চিন্তা করব যে আমরা প্রিকশন নিব, কিন্তু আমাদের অত ভয় পেলে কিন্তু আমরা চলবে না। আমাদের মানে সমস্ত প্রকার স্বাস্থ্যের জন্য যত কিছু করা দরকার, আমাদের যতগুলো নিয়ম কারণ আমরা আছে সেগুলো মানবো। কিন্তু আমি মনে করি যে অনেক বড় কিছু বিগ ওয়েভ চলে আসবে একটা, সেটা আমার মনে হয়। জি, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, কৌতূহল। আমি ডক্টর মোহাম্মদ মুশতাক হোসেনের কাছ থেকে জানতে চাই, যদি ডক্টর সমীরকে সাহার কথা আমরা মেনেই নেই যে আমরা কোনো পিক ওয়েভ ইত্যাদি কোনো কিছুর মধ্যে নাই, কিন্তু একটা লম্বা সময় তো পার করছি, আমাদের যদি প্রস্তুতি আবার নিতেই হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে ইত্যাদি, আবার একটা প্রস্তুতির প্রশ্ন আসে। আমরা কি এই যেই কাল কাটালাম, যেই সময়টা কাটালাম, এর মধ্যে থেকে কি কিছু শিখেছি? আর সেখান থেকে কি ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে কিছু করতে হবে? যেটা বারবারই যে স্যার যেটা বললেন যে এবার মক আপ করা দরকার, যেটা জি, জি ধন্যবাদ। জি জি। ডক্টর প্রথম কথা মোহাম্মদ হচ্ছে মুস্তাক। যে হ্যাঁ, আমি এই যে রোগতাত্ত্বিক চিত্র সমীর সাহা দিলেন, প্রখ্যাত বিজ্ঞানী আমাদের, আমি একমত যে আমাদের এখানে তো ওই ধরনের চূড়ান্ত চূড়া পিক যেটা বলি যে পাহাড়ের চূড়ার মতো কোনো সংক্রমণে ঘনীভূত বিস্ফোরণটা হয়নি আমেরিকা ইউরোপের মতো বা চীনের উহানের মতো। এখানে স্লোলি উঠেছে, স্লোলি নামছে। আমরা যদি নিবিড়ভাবে কাজ করে সংক্রমণটা কমানোর জন্য কাজ করি, যেটা স্যার বলেছেন, একদিকে রোগী শনাক্ত করে তাকে আইসোলেট করা, তার সাথে লোকদের কোয়ারেন্টাইন করা, আরেকদিকে স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা না করলে এই যে এখন 12 শনাক্তের হার, 15-র নিচে 10-এর উপরে, এইটাই দীর্ঘদিন চলার আশঙ্কা আছে। সেখান থেকে যদি বাড়ে 12 থেকে আবার শনাক্তের হারটা 15-এর উপরে উঠবে। হ্যাঁ, আর যদি কোনো একটা দুর্ঘটনা বলবো আমি, যে হঠাৎ করে কোনো ঘনবসতি এলাকায় হঠাৎ করে আগুন লাগার মতো মানে বিশাল অগ্নিকাণ্ডের মতো যদি সংক্রমণের বিস্ফোরণটা ঘটে, সেটা অবশ্য এই জেনেটিক সিকুয়েন্স করে সমীর দ্বারা ভালো বলতে পারবে সেটা আশঙ্কা আছে কিনা। কিন্তু আমাদের মানুষের যে আচরণ আমরা দেখছি, এটা যদি একেবারেই লাগাম ছাড়া হয়, সেক্ষেত্রে একটা তত্ত্ব আছে যে এক জায়গায় যদি সংক্রমিত মানুষ বেশি থাকে, সেখানে সংক্রমণের বিস্ফোরণটা ঘটতে পারে। অর্থাৎ যে যেমন রাজারবাগ পুলিশ ব্যারাকে সবাই ইয়ং এবং তাদের কোমরবিডিটি নাই, অনেক পুলিশ আক্রান্ত হলো, সেখান থেকে মৃত্যু কিন্তু হলো, যেটা অনাকাঙ্ক্ষিত, তাই মৃত্যু ঘটার কথা না। হাসপাতালে যদি সবাই সংক্রমিত হয়, ইয়ং হেলথ ওয়ার্কাররা সেখানে মারা যেতে পারে, কিন্তু তাদের বয়স এবং তাদের কোমরবিডিটির অবস্থায় মারা যাবার কথা। সেটা আমাকে ক্লোজ সেটিং এ যারা আছে, যে এতিমখানা, কারাগার কিংবা এই যে ব্যারাকের মতো জায়গায় যারা আছে, সেখানে যদি সতর্ক ব্যবস্থা না নেওয়া হয়, সেই একটা আশঙ্কা থেকেই যায়। তবে আমি মনে করি যে ঢাকা সিটি কর্পোরেশনের এই ঘনবসতি এলাকায় জেনেভা ক্যাম্প, জেলখানা কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিয়েছেন, তারা প্রতিনিয়ত তাদের মনিটর করছে। কাজেই এই বিষয়টা এটা একটা এই অভিজ্ঞতাটা আমাদের হয়েছে। আরেকটা অভিজ্ঞতা হলো যে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো। প্রথম দিকে স্বাস্থ্যকর্মীদের মধ্যে একটা ভয় ভীতি ছিল, সংক্রমিত হওয়ার ভয়, টেস্টিং ফ্যাসিলিটিস ছিল না একেবারেই। টেস্টিং ফ্যাসিলিটিস হয়েছে, তারা নন কোভিড রোগীদেরকেও যারা ডিউটি করবেন তারা তাদের কোভিড টেস্ট করতে হবে, তারা যেন সংক্রমিত না হন। পিপিই ব্যবহার, পিপির প্রাপ্যতা, এগুলো আগের চাইতে অনেক উন্নত হয়েছে। কিন্তু আমি যে জায়গাটা বলবো, যেটা একেবারেই চোখের আড়ালে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে জনস্বাস্থ্যের যে ব্যবস্থা। আপনি রোগের সংক্রমণ যদি কমানোর জন্য সেখানে মনোযোগ না দেন, সেখানে ইনভেস্টমেন্ট না করেন, আপনি হাসপাতালে কত হাজার কত লক্ষ রোগীকে সামাল দেবেন। এই ব্রিটেনে ডক্টর তানভীর বলছিলেন
যে আমি জানি না সাংবাদিক। আইসোলেশন না মানার জন্য জরিমানা নাকি কোয়ারেন্টাইন না মানার জন্য। আইসোলেশন তো হাসপাতালে হওয়ার কথা। জি আমরা তানভীরের কাছ থেকে চূড়ান্ত মুহূর্তে ছিল মানে জি আমরা তানভীরের কাছ থেকে ওইটা শুনবো, একটা প্রশ্ন করেও রেখেছি। আর জনস্বাস্থ্যের সমস্যাটা একটা বড় চ্যালেঞ্জ হবে, মানে এখনো যেটা দিকে আমরা নজর দিচ্ছি না, অথচ প্রতিদিনই প্রায় এগুলো নিয়ে কথা হচ্ছে। আপনারা জনস্বাস্থ্যের দিকে নজর দেবার জন্য জনস্বাস্থ্য এক্সপার্টদেরকে নিয়ে অন্তত ওই টিমে তাদের মতামত নেবার কথা বারবার করেই বলছেন। এখনো আমরা বাংলাদেশে করোনার বয়স 8 মাস শেষ হয়ে যাবার পরেও আমরা এই একই কথা বলছি। একটা বিরতির পরে বাকি শুনবো। ডক্টর শাহজাদা সেলিম আমাদের সঙ্গে আছেন, একই সঙ্গে ডাক্তার এবং গবেষক, তার কাছ থেকে জনস্বাস্থ্যের সমস্যাটা নিয়ে একটু ভালো করে শুনবো বিরতির পর। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, শীতে বাড়বে করোনা, এই শিরোনামে আমরা কথা বলছি। ডাক্তার শাহজাদা সেলিম, আপনার কাছ থেকে শুনবো জনস্বাস্থ্যের সমস্যা যে কথাটি বলছিলেন ডাক্তার মুস্তাক হোসেন, তা নিয়ে নিশ্চয়ই আপনি যোগ করবেন, আপনার গবেষণায় কি বলে? ধন্যবাদ। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই বিষয়ে এই সময়ে কালে ওনারা যুক্ত হয়েছেন, লন্ডন থেকে তানভীর আহমেদ যুক্ত হয়েছেন, এবং বন্ধু শাহ আপনাকে এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এটা নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন অনেক মানুষ অনেক তথ্য জেনে গেছেন এবং যারা নন মেডিকেল তারাও অনেকগুলো কথা জেনে গেছে। এটা খুব ভালো ভালো অবশ্যই। যে কারণ করোনা নিয়ে যা হচ্ছে তার জন্য নিজে থেকে যদি আমরা বাঁচতে চাই, নিজেকে রক্ষা করতে চাই, তাহলে আমাকে অনেক কিছু জানতে হবে। কিন্তু কিছু ভুল ভ্রান্তিও ঢুকে যাচ্ছে, তবুও জানাটাই বড় খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, আমি যদি শুধু আজকের কথা বলি, আজকে 1544 জন নতুন করে শনাক্ত হয়েছেন গত 24 ঘন্টায়, তার মধ্যে 26 জন মারা গিয়েছেন। এটা কিন্তু আমাদের যে মৃত্যুর হারের একদম সর্বোচ্চ দিকে 1.68% ডিটেকশনের মধ্যে। এটা কিন্তু গতকালের তুলনায় আবার বেশি, এবং গতকালের তুলনায় যে কজন টেস্ট করেছে তার মধ্যে শনাক্তও একটু বেশি। তা আমরা যেটা নিয়ে অনেক কথা বলছি যে ফার্স্ট ওয়েভ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে, সেকেন্ড ওয়েভ শুরু হলো, এইটার প্রাসঙ্গিকতা কিন্তু আছে অনেকটা। আবার ডক্টর সমীর যেটা বললেন সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের যেহেতু এটি একটি নতুন পরিস্থিতি, এই করোনা ভাইরাস 2 দিয়ে কোভিড যেটা হচ্ছে, অনেক গবেষণা এবং আমরা কিছু সতর্কতাও পাচ্ছি যে গবেষণার পাবলিকেশনটা একটু বেশি হয়ে যাচ্ছে, এমন ওভারওয়েলমিং অ্যাটিটিউডও তৈরি হচ্ছে। কারণ টোটাল পাবলিকেশন প্রায় 35,000 ছাড়িয়ে গিয়েছে, খুব গুড কোয়ালিটি পাবলিকেশন। তাহলে এটা তথ্যগুলো এর মনের মধ্যে ঢুকিয়ে কিছু একটা ভেবে, মানে আমরা যেটা নিয়ে মাঝে মধ্যে কথা বলে থাকি, তানভীর নিশ্চয়ই মনে করতে পারেন। ডক্টর শাহজাদা সেলিম বলছিলেন যে ইনফোডেমিক অনেক অনেক বেশি, 35,000-এরও বেশি বোধহয় গবেষণাপত্র, গুড কোয়ালিটি পাবলিকেশন হয়েছে, যেগুলো আমরা যারা খোঁজ রাখছি আমরা আসলে পাগল হয়ে যাচ্ছি। আমি জানি আপনি অনেক ভালো একজন গবেষক এবং এগুলোর খুব ভালো খোঁজ খবর রাখেন। 35,000, এইটা প্যান্ডেমিকের সময় ইনফোডেমিক্স কিনা, এবং এটাতে আমরা অনেক বেশি পাজলড হয়ে যাচ্ছি। এটার যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা খুব নিরাপদ, বাংলাদেশি পাবলিকেশন খুব কম, আমরা খালি বাইরে বলে নিচ্ছি। মুস্তাক ভাই যেটা বলছিলেন যে জনস্বাস্থ্যে যে এটা কিন্তু এই রোগটাকে প্রথম অ্যাপ্রোচ হবে প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, সেখানের জন্য যে খরচগুলো, যে পদ্ধতিগুলো, কাঠামোগুলো তৈরি হবে, বাংলাদেশের ক্ষেত্রে সেটা অতটা হয়নি। বাংলাদেশ এই ক্ষেত্রে ওই ক্ষেত্রটাতে যে প্রিভেন্টিভ অ্যাপ্রোচটাতে বিনিয়োগটাও খুব সামান্য। সেক্ষেত্রে আমাদের রোগ হলে রোগী হাসপাতালে যাবে, তারপর সেবা পাবে, আমরা সেইটাকে সামলাচ্ছি শুধু। তো বৃষ্টি হয়ে মাটি ভিজে যাবে, বৃষ্টি যদি না হতো তাহলে ভালো হতো, আমরা বৃষ্টির দিকে তাকাচ্ছি না, মাটি ভিজবে, মাটি ঠোকাবে কিনা সেদিকে তাকাচ্ছি। এটা দিয়ে কিন্তু আগানো যাবে না আসলে। কিন্তু আমরা যদি আবারও আগের অবস্থায় ফিরে আসি, যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এটা কিন্তু শুরুতে বিজ্ঞানীদের কারো কাছ থেকে এসেছিল যে গরমকালে হয়তো
সংক্রমণের হার একটু কম থাকবে, শীতে বাড়বে, কিন্তু পরে কিন্তু কোনো গবেষণা এটাকে প্রভাবিত করেনি। জাস্টিফাই কিন্তু করে নাই। বাংলাদেশের ওয়েদার নিয়েও তো তানভীর, এক ধরনের আমাদের আশাবাদ ছিল যে আমরা মোটামুটি একটু গরম উষ্ণ একটা জায়গায় আছি, বৃষ্টিও হয়, সুতরাং এখানে প্রকোপটা একটু কমও হতে পারে, সেটাকেও কেউ পাত্তা দেয়নি। না না, তানভীর আহমেদ ভাই যেটা বললেন যে এই লন্ডনের পিকচারটা, এটা কিন্তু একটা বড় ইস্যু। এটা একটা ফ্লো টাইপের একটা সমস্যা। তার মধ্যে নিউমোনিয়া হচ্ছে, এদের মধ্যে অনেকে মারা যাচ্ছেন। তাহলে শীতকালে সারা পৃথিবীতে টেম্পারেচার যত কমতে থাকবে, যত বেশি কমবে নিউমোনিয়া বা ফ্লো টাইপের রোগগুলো তত বেশি হবে। কিন্তু বাংলাদেশে কিন্তু টেম্পারেচারের ঘাটতি, মানে উপরের দিকে ওঠা বা নিচের দিকে নামা অনেক বেশি পার্থক্য হয় না, কিন্তু তারপরেও আমরা জানি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে নিউমোনিয়াতে মারা যাওয়ার হার বেশি। তো সেটা কিন্তু যুক্ত হবে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় সেটা ছিল যে এটাকে আমরা যে একটু আগে বিতর্ক করছিলাম যে একজন মানুষ যেভাবেই মারা যাক, তার ভিতরে যদি করোনা ভাইরাস পাওয়া যায় তাহলে দিস ইজ এ কেস অফ করোনা, কোভিড-19, এটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে। সেই হিসাবে কিন্তু কিছুটা শঙ্কিত হবার সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এখন মানে বর্তমান একটা পরিস্থিতিতে ছোট্ট সাপ্লিমেন্ট সেলিম ভাই, তার মানে জি জি এই করোনা যেদিন থেকে শুরু হয়েছে, আর যদি কখনো করোনা শেষ হয়েছে বা করোনা আর নেই বা নিয়ন্ত্রণে এসেছে এমন কোনো একটা ঘোষণা দেবার কোনো সুযোগ হয়, সেটা 2 বছর, 1 বছর, 3 বছর, যাই হোক না কেন, মাঝখানে যত মৃত্যু ঘটবে সবই করোনায়, অন্য কোনো কিছু থেকেও মরেনি। না না, ওরকম নয়। যদি তার ক্ষেত্রে টেস্ট করে পজিটিভ পাওয়া যায় তাহলে এটা হবে। পজিটিভ, আচ্ছা নেগেটিভ হলে তার বলা যাচ্ছে না তো, আচ্ছা নেগেটিভ হলে বলা হবে না। আচ্ছা। কিন্তু যদি পজিটিভ হয় অন্য কোনো, এটা এই বলছি এই কারণে, কিন্তু আগামী বছর বা তারপরের বছর হতে সেটা বলা যাবে না। কারণ তাহলে আমি একটু গভীরে বলি, যেটা সমীর দা বলেছিলেন, করোনা ভাইরাস দেহে ঢোকার পরে সবচেয়ে বেশি আক্রান্ত করছে লাং অ্যালভিওলাইকে, সেজন্য এই নিউমোনিয়া এই টাইপের সমস্যাটা বেশি হচ্ছে। আমি একজন এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে বলি, আমরা বাংলাদেশে খুবই একটা বড় অ্যালার্ম নিয়ে বহন করছি, যেটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন দিয়েছে, যে নতুন করে বিপুল সংখ্যক মানুষ তাদের এই অগ্নাশয়, যেখান থেকে বিটা সেল ইনসুলিন তৈরি করে, এই বিটা সেলেও কিন্তু সেম রিসিপ্টর আছে যেটা লাং অ্যালভিওলাতে আছে, এবং বিপুল সংখ্যক বিটা সেল ডিস্ট্রয় হচ্ছে। ডিস্ট্রয় হওয়ার পরে যার আগে থেকে ডায়াবেটিস ছিল না, যদি আমরা নিশ্চিতভাবে জানি ছিল না, তারও কিন্তু এই কোভিডে সংক্রমিত হওয়ার পরে কিন্তু তার ডায়াবেটিস ধরা পড়ছে। তাহলে এখানে এই পিকচারটা কিন্তু আমরা আবার নতুন করে এখন যোগ করছি যে এই কোভিড যখন শেষ হয়ে যাবে, নতুন অনেক বিপুল লক্ষ লক্ষ নতুন করে ডায়াবেটিসের রোগী পৃথিবীর সামনে এসে হাজির হবে। অনেকগুলো রোগী এমন কিছু লক্ষণ নিয়ে আসছেন যে লক্ষণগুলো আমাদের মাথায় আগে ছিল না। সেই জন্য বলা হচ্ছে যে এই সময় যদি টেস্ট পজিটিভ হয়, উনি কিভাবে মৃত্যুবরণ করলেন সেটা আর এখানে বিবেচ্য হবে না। উনি করোনাতেই সংক্রমিত ছিলেন সেটা ধরে নিতে হবে। কিন্তু এটা আমাদের আরো 5 মাস 10 মাস পরে কিন্তু আমাদের কাছে কি পিকচারটা হয়তো পরিষ্কার হয়ে যাবে যে এই লক্ষণ হবে, এই অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে, আর এই কনসিকুয়েন্স হবে, তখন কিন্তু আর এটা বলা হবে না। কিন্তু একই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, নজরুল ইসলাম স্যার আছেন বাংলাদেশের ভাইরোলজিতে সবচেয়ে অভিজ্ঞ স্যার। আমার নিজের মতামতটা বলি, স্যার একমত হবেন কিনা জানি না, যে এই করোনা ভাইরাসটা থেকে যাবে, কিন্তু মৃত্যু হার হয়তো কমে যাবে বা বন্ধই হয়ে যেতে পারে, এমন হতে পারে। কিন্তু ভাইরাসটা এমন একটা অবস্থায় থাকবে যে হয়তো কোনো কোনো মানুষ সংক্রমিত ডক্টর হবে, কম শাহজাদ সংখ্যক মানুষ সেলিম, এটা কি সংক্রমিত সারা হবে। বিশ্বের কথা বললেন নাকি আমাদেরটার কথা বললেন খালি? এখানে আসলে কোন দেশকে আলাদাভাবে ভাবার আর দরকার নেই। সারা বিশ্বেরই পিকচার কিছুটা মিলবে, কিছুটা অমিল থাকবে। সারা পৃথিবীর পিকচারটাকে ধরে নেন, এরকম আচ্ছা। হবে। তাহলে এটা নিয়েই আমাদের বসবাস করতে হবে। এবং আবারও আমি গত অন্যান্য সময় যেটা বলেছি সেটাই বলি, আপনি আপনাকে নিজেকে রক্ষা করুন, রক্ষা পাবেন। এই করোনা ভাইরাসের জন্য এটাই সবচেয়ে বড় বাস্তবতা, যে নিজেকে রক্ষা করুন, আপনার ফ্যামিলি রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে, পৃথিবী রক্ষা পাবে। তার মানে আসলে করোনাকে ভুলে যাবে মানুষ, আসলে থাকবে, করোনা আছে, কিন্তু ভোলার মতো আমাদের জীবন আচরণটা হবে। আমরা সচেতন, আমরা স্বাস্থ্যবিধি মানা ইত্যাদি সব কিছু আমাদের অভ্যস্ততার মধ্যে পড়ে যাবে। পাশাপাশি যে একটি কোভিড-19 নামের একটি ভাইরাস আমাদের সঙ্গে বসবাস করছে, সেটাকে আমরা আর ওইভাবে গুরুত্ব দিব না। ব্যাপারটা কি তাই হবে? মানে ওইভাবেই করোনার চলে যাওয়াটা হবে। একটু আগে সমীর দা যেটা বলছিলেন যে 1918-19 সনে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, এবং ওখানে একটু বলি, এখানে যে দ্বিতীয় ওয়েভের ধারণাটা কিন্তু তখন থেকে এসেছে।
যে স্প্যানিশ ফ্লুতে প্রথম ওয়েভে যত মানুষ মারা গেছে, দ্বিতীয় ওয়েভে আরো কম সময়ে আর বেশি মানুষ মারা গেছে। তাহলে আমাদের এই যদি আমরা ধরে নিই যে সেকেন্ড ওয়েভ খুব বেশি তীব্র হবে না, সেটা কিন্তু ভালো। কিন্তু যেহেতু অভিজ্ঞতা আছে আমাদের, আমরা অভিজ্ঞতাটা ভুলতে পারবো না, কারণ বিপুল সংখ্যক মানুষ মারা গিয়েছিলেন। তাহলে সেটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার মানে কিন্তু রয়ে গেছে, 100 বছরের বেশি সময় ধরে রয়ে গেছে। ইতিহাসেও তাই আছে যে ফার্স্ট ওয়েভের সময় কিছুই শেখেনি। হ্যাঁ হ্যাঁ, এখনো কিন্তু অনেকগুলো দেশ শিখেনি। যেমন ইংল্যান্ডের যে কথাটা বললেন, জি। আমেরিকা যুক্তরাষ্ট্র কথাটা করেছে, স্কুল খুলে বন্ধ করতে বাধ্য হয়েছে। টরন্টোতে যে ঘটনাটা ঘটেছে, তারা স্কুল খুলে বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদেরকে এইভাবে আগুন নিয়ে ছেলে খেলা করার দরকার নাই, একটু ধীরে সুস্থে আগানোটাই বেশি বেশি যৌক্তিক Okay. আচরণ হবে। আচ্ছা, আমরা তানভীরের কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম যে কিভাবে আসলে এই পাউন্ড 10,000 পাউন্ড অথবা 500 পাউন্ড যে জরিমানা করা হবে, তাদেরকে আইডেন্টিফিকেশনের পদ্ধতিটা কি? আর ডক্টর শাহজাদা সেলিম ইঙ্গিত দিলেন যে সেই স্প্যানিশ ফ্লুর সময়ও সেকেন্ড ওয়েভে অনেক বেশি মারা গেছে। তাহলে ফার্স্ট ওয়েভকে এরকম হেলাফেলাই গেল, কিছুই কি কোনো সাবধানতা কিছুই হলো না? 100 বছর আগের কাহিনী আবার 100 বছরে একই আচরণ আমরা করছি। ধন্যবাদ। আমি যে জিনিসটা বলতে চেয়েছি যে জরিমানাটা কিভাবে হবে, এর আগে কিন্তু সরকার ন্যাশনাল সেলস সার্ভিসেসের পক্ষ থেকে, যেটাকে NHS বলি আমরা, তারা একটা ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেম নামে একটা অ্যাপ চালু করেছে। এখন যিনি সংক্রমিত হবেন এবং যিনি পজিটিভ হবেন, তার ডাটা কিন্তু NHS এর কাছে রয়েছে। এখন করোনা পজিটিভ হলেই কিন্তু এখানে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে না। পজিটিভ মানে হচ্ছে আপনি আইসোলেশনে থাকবেন 14 দিন। হ্যাঁ, এটার গতি, প্রকৃতি, পরিস্থিতির উপর বিবেচনা করে ডাক্তাররা আপনাকে অর্থাৎ ওই রোগীকে পরামর্শ দেবে তার হাসপাতালে যেতে হবে কি হবে না। এখন হাসপাতালে না গিয়েও বাড়িতে বসেই অধিকাংশ করোনা কিন্তু ভালো হচ্ছে। এখন ওই সমস্ত মানে পজিটিভ রোগীদের ক্ষেত্রে যারা আইসোলেশনে থাকবেন না, বাইরে চলে যাবেন, তাদেরকে জরিমানা করা হবে। এখন তাদেরকে কিভাবে ধরবে? আপনার পজিটিভ হলো ওই ট্র্যাক অ্যান্ড ট্রেস সিস্টেমের মধ্যেই তার গতিবিধি কিন্তু অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। বাংলাদেশে আসলে করোনা পজিটিভ হলে তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তার গতিবিধি পর্যবেক্ষণ করার কোনো সুযোগ আসলে আমি জানি না আছে কিনা। এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন। এই পদ্ধতিটিকে আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে হয়তো সংক্রমণটাকে অন্তত নিয়ন্ত্রণ করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে, ইংল্যান্ডের শুরুর দিকে কিন্তু 1 লক্ষ টেস্ট করা হয়েছে, প্রতিদিন 1 লক্ষ টেস্ট করা হয়েছিল। এখন বরিস জনসনের কাছে চ্যালেঞ্জ হচ্ছে প্রতিদিন 5 লক্ষ টেস্ট করা। যেমনটা ডক্টর শাহজাদা সেলিম বলছিলেন যে সেকেন্ড ওয়েভে কিন্তু এর আগের অভিজ্ঞতাগুলো বেশি মারা গেছে। যেটাকে এই অভিজ্ঞতা থেকে আমরা এই যুক্তিটাকেও ফেলে দিচ্ছি না। সে কারণে কিন্তু দেখুন, মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে 1 লক্ষ টার্গেট ফুলফিল করাই ছিল অনেক বড় চ্যালেঞ্জ, কিন্তু এখন প্রায় 2.5 লক্ষ বা 2,63,000 পর্যন্ত প্রতিদিন কিন্তু টেস্ট হচ্ছে। বাংলাদেশে কি আমরা টেস্টের মাত্রাটা এই পর্যায়ে বাড়াতে পেরেছে কিনা? আপনি যদি বাড়াতে না পারেন, তাহলে কিন্তু পরীক্ষা ছাড়াই যার করোনা পজিটিভ নিয়ে ঘরে বসে আছে অথবা সে বাইরে যাচ্ছে, তিনি মনে করছেন যে তার করোনা নাই। এখানেও কিন্তু করোনার সিমটম ছাড়াই কিন্তু অনেক রোগীর ভেতরে করোনা রয়েছে। এই গবেষণা প্রতিবেদনটিও আমরা পেয়েছি যে সবসময় সর্দি, কাশি, শ্বাসকষ্ট হবে তাহলেই করোনা, এমনটি কিন্তু নয়। এই উপসর্গগুলো ছাড়াই কিন্তু হিডেন করোনা পজিটিভ রোগী থাকতে পারেন। এই জন্য মূল চরিত্রটি হওয়া উচিত বাংলাদেশে কত দ্রুত আমি সকল নাগরিককে টেস্টের আওতায় নিয়ে আসতে পারি। আচ্ছা, না এটা বাংলাদেশের জন্য আপনি সাজেস্ট করছেন, কিন্তু এই হিডেন করোনার মানে বহনকারীরা এই ট্র্যাক অ্যান্ড ট্রেসের মধ্যে পড়ে কিনা আপনার ইংল্যান্ডে? না, সেই জন্যই বলছি, সেজন্যই তো 6 জনের বেশি একটা পরিবারের বাইরে মেলামেশা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এটাকে বলা হচ্ছে কারফিউ। অর্থাৎ 6 জনের বেশি অন্য কোনো পরিবারের সাথে আমি আমার নিজের পরিবারের সদস্য ছাড়া অন্য কারোর সাথে দেখা করতে পারবো না। তো এ কারণেই
এই এই নিয়ন্ত্রণটি কিন্তু সরকারের বিধিনিষেধের মধ্যে রয়েছে। আমি আমার অফিসে বা কাজে সামাজিক দূরত্ব বজায় রেখেই আমাকে চলাচল করতে হবে। মাস্ক পরা বাসে বাধ্যতামূলক করা হয়েছে। তো এখন আমি যদি না পড়ি আমাকে তো সব জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে, আমাকে সিসিটিভি পর্যবেক্ষণ করছে। এই দেশগুলো তো আসলে অবকাঠামোটি এভাবে তৈরি করা, চট করে চাইলেই একজন নাগরিক নিয়ম ভাঙতে পারেন না। তো আমাদের দেশে একটু জটিল হবে, তবে চেষ্টাটা থাকতে হবে আর কি। এই চেষ্টাটা থাকতে হবে। এই চেষ্টা থাকার জন্য আসলে শুরুটা কোথা থেকে হবে? ডক্টর মোহাম্মদ মুস্তাক হোসেন, জনস্বাস্থ্য 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 আনমিউট করতে হবে। জি, দুঃখিত। হ্যাঁ, এই জরিমানার বিষয়টা আমরা আসি। দেখেন, আপনি তাকেই জরিমানা করতে পারেন যাকে আপনি ব্যবস্থা নিয়েছেন। মানে আমাদের গ্রাম বাংলায় প্রবাদ আছে না, যে ভাত দেওয়ার মুরুদ নেই, পিল মারার গোসাই। আপনি শাসন করা তারই সাজে। সিস্টেমে, জি, হ্যাঁ, আপনি ব্রিটেনের এনএইচএস সিস্টেমে প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সেবা গ্যারান্টি আছে। তাদেরকে ব্যবস্থা আছে। যদিও আইসোলেশন, আমি শুনে এখনো তারা বাসায় থাকছেন। যখন পিক পয়েন্টে ছিল রোগীদেরকে বাসায় থাকতে হতো। আমিও ব্রিটেনে দীর্ঘদিন ছিলাম, স্যারের মতোই। আমিও পড়াশোনা করেছি ইউনিভার্সিটিতে, লন্ডনেও ছিলাম। লন্ডনে আমি এনএইচএস কাজও করেছি প্র্যাকটিস ম্যানেজার হিসেবে। সেক্ষেত্রে আপনি তাদের শিক্ষার গ্যারান্টি দিচ্ছেন, স্বাস্থ্যের গ্যারান্টি দিচ্ছেন, খাবারের গ্যারান্টি দিচ্ছেন, বেকার ভাতা দিচ্ছেন। তাকে তার আমাদের বাংলাদেশের মতো প্রান্তিক মানুষ যাদের মাস্ক কেনার জন্য তা ইতস্তত করে, গরিব মানুষ, সে মাস্ক না কিনে সেই টাকাটা দিয়ে সে খাবারের ব্যবস্থা করছে। এখানকার মানুষের সাবান দিয়ে হাত ধোয়ার কোনো তার কর্মস্থলে সেই ইট ভাঙার কাজ করুক বা ফ্যাক্টরি, সেখানে সেটা নেই। তার যে ঘনবসতি এলাকাতে ঢুকবার সময়তে সে কলতলায় টিউবওয়েল চেপে কাজ করে। যেই পাইপের পানি ব্যবহার করে সেটা হচ্ছে এই মানে যেটা আইনসম্মত পথে আনা নয়, গ্যাসগুলো আইনসম্মত পথে নয়। এক্ষেত্রে আপনি জরিমানা কাকে করবেন? জরিমানা করবেন যে আপনি সকল ব্যবস্থা নিশ্চিত করার পরে তৃণমূল পর্যায়ে লোকাল স্থানীয় সরকারকে সম্পৃক্ত করে, ভলান্টিয়ার নিয়োজিত করে সবাইকে যদি আপনি মাস্ক সরবরাহ করা, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা কর্মস্থলে এবং বাসস্থানে, তার যদি কেউ না মানে, শতকরা 90% যদি মানে এবং 10% যদি না মানে, তাদের জন্য জরিমানা। কিন্তু 90% যদি এটা মানতে পারছে না বা মানছে না, আপনি কাকে জরিমানা করবে? এগুলো তো কোনো একটা কাজে দেবে না। কাজে এই বিষয়ে তাদেরকে যদি আমরা নিশ্চিত করি বাংলাদেশে যে রোগী শনাক্ত করা হয়, আইসোলেশন করে আপনি যদি তাকে ট্রেস করতে হলে দায়িত্বটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ যে অ্যাপের কথা বলছে, সেই অ্যাপ কিন্তু বাংলাদেশে আছে, করোনা সেভার একটা অ্যাপ আছে। সেই অ্যাপ হচ্ছে, সেখানে কিন্তু যারা এই পজিটিভ রোগী তাদের ডেটা ঢুকানো হচ্ছে না। ডেটা ঢুকাতে গেলেই তো তার সঙ্গে কথা বলতে হবে এবং তার স্মার্টফোন থাকতে হবে। আমিও আমার মোবাইলে অ্যাপ ঢুকিয়েছি। আমি খুব বেশি ঘোরাফেরা করি না, তারপর আমার অ্যাপে কখনো ধরা পড়েনি যে আমি কোনো সংস্পর্শে এসেছি। এই অ্যাপ বাংলাদেশেও আছে, কিন্তু অ্যাপে ডেটা করবার জন্য খবর নিতে হবে। যারা পজিটিভ হয়েছে তাকে ফলো আপ করতে হবে। তার যদি অবস্থা খারাপ হয় তাকে হাসপাতালে ভর্তির জন্য সরকার দায়িত্ব নেবে, যেটা এপ্রিল মাস পর্যন্ত করা হচ্ছিল। তারপরে যদি কেউ ইচ্ছা করে হাসপাতালে ভর্তি না হয়ে তার সে বাইরে ঘোরাফেরা করে মৃদু লক্ষণ নিয়ে, কিংবা তার সাথে লোকেরা কোয়ারেন্টাইন না মানে, এখন যারা প্রান্তিক মানুষ তার আইসোলেশনে থাকতে, খাওয়াবে কে? তার চাকরি চলে যাবে। এই 14 দিনের অ্যাবসেন্ট থাকে, একমাত্র সরকারি চাকরি ছাড়া। আমি জানি না গণমাধ্যমের কি অবস্থা, বলবে যে এইসব মৃদু লক্ষণযুক্ত কিছু হবে না। বাংলাদেশের মালিকরা বলে এই টেস্ট ফেস্ট কোনো ইয়ে না, রিলায়েবল না, তুমি প্যারাসিটামল খেয়ে জ্বর কমিয়ে চলে আসো। তারা নিজেরাও সংক্রমণে ভয় করছে না যে আমার কর্মস্থলে যদি একটা কর্মচারী এসে, সে হয়তো মানে পদস্থ কর্মচারী, তাকে সে বলছে তুমি না আসলে তোমার চাকরি চলে যাবে। কাজে এই যে সামাজিক যে একটা তার নাজুক অবস্থা, সেটাকে যদি না করি, আমি শুধু জরিমানার কথা বলি, শাসনের কথা বলি, তাহলে কিন্তু এই কাজটা কার্যকরী হবে না। এবং আপনি কার্যকরী করতে পারবেন না, বরঞ্চ জরিমানা নামে কিছু দুর্নীতি হবে। কারো হাতে লাঠি দিয়ে দেবেন, সে যত্রতত্র গিয়ে সে ক্ষমতা প্রয়োগ করবে। এই বিষয়গুলো জনস্বাস্থ্যের কাজ। এই বিষয়গুলো, এটা উপায় হচ্ছে জনস্বাস্থ্যের কাঠামো যেটা গ্রামাঞ্চলে কিছুটা আছে তাকে অ্যাক্টিভেট করা। হাজার হাজার ফ্যামিলি প্ল্যানিং কর্মী আছে, হাজার হাজার এনজিও কর্মী আছে, রেড ক্রিসেন্টের কর্মী আছে। ওদেরকে আপনি বাড়ি বাড়ি পাঠান, বাড়ি বাড়ি পাঠিয়ে তাদেরকে আপনি যারা লক্ষণযুক্ত আছে তার স্যাম্পল নিয়ে আসেন, অথবা স্যাম্পল আনতে না পারলে তাকে আপনি আইসোলেট করার সাহায্য করেন, কমিউনিটি আইসোলেশন সেন্টার করেন।
শহরাঞ্চলের প্রত্যেকটা ওয়ার্ডে অনেক ডাক্তার বসে আছে, হাসপাতালগুলো কোভিড রোগী পাচ্ছে না, সেই ডাক্তারদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে ডিউটি দেন, তারা জনস্বাস্থ্যের কাজগুলো করবে, বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করবে, তাদেরকে স্বাস্থ্যকর আচরণ করবার জন্য তাকে সহায়তা করবে, একটা নিবিড় মনিটরিং, নিবিড় সার্ভেলেন্স এবং পাশাপাশি তাকে হেলথ দেওয়া, সোশ্যাল সাপোর্ট দেওয়া, এইখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে আপনি ট্রেনিং দেন, সংক্ষিপ্ত ট্রেনিং, যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কিভাবে রোগী ট্রেস করতে হবে, কিভাবে কোয়ারেন্টাইনে নিতে হবে, কিভাবে আপনার আইসোলেশন করতে হবে, এটা আপনি তারা সারা জীবন ভুলবে না এই ট্রেনিংটা। আপনি সংক্রামক ব্যাধি ভবিষ্যতে যা আছে তারা সেটাই করে, এই যে বাহিনী তৈরি হবে সেখানে আপনি ইনভেস্ট করেন। আপনি কতটা ভেন্টিলেটর কিনবেন, কতটা যন্ত্রপাতি কিনবেন, রোগীর ঢল যদি নামে এটা করতে পারবেন। এই জনস্বাস্থ্য কাঠামো জনগণকে সম্পৃক্ত করে একটা জাগরণ তৈরি করা, সেটা এখনো সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে, আমি বলি শুষ্ক মৌসুম, শীতের সঙ্গে যেহেতু করোনার সম্পর্ক নাই, শুষ্ক সময় মানুষ অনেক কাছাকাছি আসে, বর্ষার সময় একটু দূরে দূরে থাকে, তারপরে বর্ষাকালে আমরা দেখেছি অনেক বেশি রোগী, শুকনো মৌসুমে সেটা বাড়তে পারে। কাজেই কমে গিয়ে বাড়া, সেটাই যদি ঢেউ বলি আমরা, আমি তরঙ্গ কথাটা পছন্দ করছি না, কারণ তরঙ্গ মানে একটা সুরেলা জিনিস, অল্প অল্প করে ঢেউ উঠছে, এই ঢেউ তো বড় ঢেউ, ঢেউ কমে আবার বাড়ছে, বাংলা আমরা আমাদের পত্র পত্রিকায় ঢেউই বলছি আমরা। কাজেই সেইটার আশঙ্কাকে কেন্দ্র করে আমরা কমিউনিটিকে মোবিলাইজ করে জনস্বাস্থ্যের যে কর্তব্যগুলো আছে সুশৃঙ্খল ভাবে স্বাস্থ্য বিভাগ, সাধারণ প্রশাসন, পুলিশ বাহিনী, শিক্ষা বিভাগ, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ঘরে বসে আছে, তাদেরকে কি আমরা কাজে লাগাতে পারতাম না করোনা মোকাবেলায়, জনগণকে সচেতন করার জন্য, জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য? আমরা এগুলো করিনি। এই ধরনের চিন্তাই আমরা করছি না। আমরা হাসপাতালে কিভাবে রোগী চিকিৎসার ইস্যুই আমরা দেখবো। আমাদের যে জনসংখ্যা, সেই চাহিদায় হাসপাতালে বেডের সংখ্যা অনেক কম, আমাদের স্বাস্থ্যকর্মী অনেক কম, কিন্তু সেটাই একমাত্র বিষয় নয়। আমাদেরকে বিস্তীর্ণ জনপদে, শহরে এবং গ্রামে, আমাদের ঘরে ঘরে পাড়ার যুবক, তরুণ তরুণী, ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে ইনভলভ করে শারীরিক দূরত্ব বজায় রেখেই আমরা জনগণের মধ্যে এই যদি জনস্বাস্থ্যের ব্যবস্থাটা এনফোর্স করতে পারি, তাহলেই আমরা বলতে পারবো আমরা শ্রীলঙ্কার মতো, ভিয়েতনামের মতো, কম্বোডিয়া, লাওসের মতো আমরা সাফল্য আনতে পারবো। এবং এমনকি থাইল্যান্ড, সেখানে জনস্বাস্থ্য কাঠামো গড়ে তোলা হয়েছে অনেকদিন ধরে, তাদের মন্ত্রণালয়ের নামই হচ্ছে জনস্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু আমরা সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে সেখানে ইনভেস্ট করতে হবে। তাহলে কিন্তু আমরা এই এখনকার যে সংক্রমণ সেটা কমাতে পারবো, এবং ভবিষ্যতে সংক্রমণ যেন না আসে সেটা আমরা অনেকটা একেবারে জুতা আবিষ্কারের মতন আর কি, জনস্বাস্থ্যের কাঠামোটা অ্যাক্টিভ করা। এই কাঠামোটা অ্যাক্টিভ করার জন্য কি আরো কিছু পরামর্শ কমিটি দরকার? আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনবো। সমীরকে সাহা, আপনিও যোগ করতে পারেন একটা বিরতির পরে। শীতে বাড়বে করোনা, এই শিরোনাম নিয়ে আমরা নিউজ আওয়ার এক্সট্রায় কথা শুনছি। আমাদের সঙ্গে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আছেন, করোনা সংক্রান্ত যে স্টিয়ারিং কমিটি, জাতীয় স্টিয়ারিং কমিটি, তার অন্যতম একজন সদস্য। ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ডক্টর সমীর কে সাহা আছেন আমাদের সঙ্গে। ডক্টর মোস্তাক হোসেন, আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তাকেও আমরা শুনছিলাম এতক্ষণ ধরে। বিশেষজ্ঞ চিকিৎসক, হরমোন ও ডায়াবেটিস নিয়ে যিনি কাজ করেন, এবং করোনা নিয়ে তার ভীষণ রকমের ভালো ভালো গবেষণা আছে। ডক্টর শাহজাদা সেলিম, তিনিও কথা বলছিলেন। আমরা লন্ডন থেকে সাংবাদিক তানভীর আহমেদকে পেয়েছি, তিনিও বলছিলেন। আমরা বিরতিতে যাবার আগে যেই জায়গায় ছিলাম, অর্থাৎ জনস্বাস্থ্যের কাঠামোগুলোকে আরো অ্যাক্টিভ করা, এই অ্যাক্টিভ করার জন্য কি আরো অনেক পরামর্শ কমিটি দরকার? অনেক দিন ধরে এই নিয়ে কথা হচ্ছে, সুপারিশ রাখা হচ্ছে, তাহলে কেন আমরা এই জনস্বাস্থ্যের কাঠামো অ্যাক্টিভ করার ব্যাপারে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না? ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। আমাদের এই হিসাবটা যে করোনার উপর কতগুলা কমিটি হয়েছে সেটার খবর রাখেন? বোধহয় গোটা 40 হয়েছে কমিটি। আচ্ছা, কমিটি হিসাব রাখে মুশকিল হলো যে আমাদের
যে জিনিসটা এখন আমাদের দরকার, আমি খুব খুশি হয়েছে যে প্রধানমন্ত্রী নিজে এই কথাটা বলেছেন। এতে একটা সুবিধা হয়েছে যে আমাদের যে ঢিলে ঢালা ভাবটা এটা চলে যাবে। একমাত্র একটা মানুষই এই 17 কোটির মধ্যে একটা মানুষ আছে যার কথাটা, যে যিনি কথাটা বললে লোকে দাম দেয়, আর আর কারো কথার কোনো দাম নাই বাংলাদেশে। এই জন্য আমি খুব খুশি হয়েছি। তাহলে 40টা কমিটির দরকার কি? সেটা আমি জানি না, যারা কমিটি করে তাদেরকে জিজ্ঞাসা করে এত কমিটি কেন করেছে। স্যার, আমার কৌতূহল, এই 40টা কমিটি মানে করেই বা না 40টা আমি বলছি না, আমি মনে করছি যে 40টা কমিটি তার কাছাকাছি হবে স্যার, কাছাকাছি 39টাও হতে পারে, 39টাও হতে পারে। হতে পারে না, আমি বলছি যে আমাদের যে ইনফেক্টেড পারসন, দোজ আর দি সোর্স অফ করোনা ভাইরাস, তাই না? করোনা ভাইরাস বাতাসে ঘুরছে না, এখন ইনফেক্টেড পারসন আমাদের ইন্টারনাল আছে, দেশে আছে, বিদেশ থেকে আসতে পারে, সেটা বলে দিচ্ছি আমি। এই দেশে যারা আছে তারা যদি কোথাও না যায়, তারা আইসোলেশনে যে গেল না, বাসায় বসে থাকলো, তারাও কিন্তু খুব দূর 3 সপ্তাহ তার মধ্যে ভালো হয়ে যাবে, নাই মারা যাবে, দুটোর মধ্যে একটা হবে। এখন এখন বাংলাদেশের এই আমাদের এই যে পদ্ধতিটা, যে আমরা কাকেও আইসোলেট করতে পারছি না, আইসোলেশনে মাত্র 14,000 13,000 টেস্ট হচ্ছে, তার মধ্যে 1,500 মতন পজিটিভ হচ্ছে। 1,500 কি আমরা সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাচ্ছি কিনা সেই ইনফরমেশন আমাদের কাছে নাই। তাহলে আমরা যে ইনফরমেশন যেগুলো পাচ্ছি, সেগুলো ইনফরমেশন যে কত ইনকমপ্লিট, এটা দিয়ে কোনো কনক্লুশন ড্র করা যায় না। এখন আমাদের করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে শীতকালে বেশি হবে, শীতকালে বেশি হবে এটাই আমরা ধরে নেই, শীতকালে কমও হতে পারে। কারণ ব্যাপার হচ্ছে আমাদের যে মানে আগের যে ভাইরাস, যেগুলো শীতকালে মেলা ভাইরাস, মানে রাইনো ভাইরাস আছে, তারপরে ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা 3, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, অনেক ভাইরাস আমাদের দেশে এখন সংক্রমিত হয় শীতকালে। করোনা ভাইরাস তো আসছে এক বছরও হয়নি। এখন শীতকালে এইসব ভাইরাসে কিন্তু মানুষের ইনফেকশন করে। এখন কথা হচ্ছে ইন্টারফেয়ারেন্স বলে একটা কথা আছে, যে একটা ভাইরাস যদি একটা সিস্টেমে আগেই যায়, সে কিন্তু সিস্টেমটা দখল করে নেয়, পরের ভাইরাসকে ও ঢুকতে দেয় না। এটা যদি হয় তাহলে আবার অন্যরকম এফেক্ট হতে পারে। কিন্তু আমি কিন্তু প্রধানমন্ত্রীর এই কথাটাই মেনে নিতে আমার ইচ্ছা, যে যাতে মানুষ একটু সজাগ হয়। যেরকম কয়েকদিন আগে আইডিসিআর এবং আইসিডিডিআরবি যে এটা করেছে, সার্ভেলেন্সটা করেছে, সেটাতে বলেছে যে বস্তিতে 6% ইনফেকশন করোনা, আর নন বস্তি ঢাকা সিটিতে, নন বস্তিতে হলো 9%। দেখুন, অ্যাপারেন্টলি আমাদের ধারণা যে বস্তিতে বেশি ইনফেকশন হওয়ার কথা, বস্তিতে ইনফেকশন কম কেন, এটার এক্সপ্লেনেশন কি? ওরা তো ভ্যাকসিনেটেড না, কিছুই না। এক্সপ্লেনেশন হচ্ছে যে অন্যান্য ভাইরাসে তারা অলরেডি ইনফেক্টেড, সেজন্য করোনা ভাইরাস ওখানে ঢুকতে পারছে। এইটা একটা হাইপোথেসিস, মানে এটা পসিবল একটা কজ হতে পারে। এই কজটা যদি আমাদের শীতকালে যদি এই কজটাই যদি কাজ করে আমাদের বাংলাদেশি পপুলেশনে, তাহলে উই আর লাকি। হ্যাঁ, কিন্তু আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের যে ঢিলে ঢালা ভাব, এই প্রথমে হতো 2:30টার সময় একটা সেশন হতো, কোশ্চেন অ্যান্সার হতো, কোশ্চেন অ্যান্সার বাদ দিলাম, তারপর কিছুদিন ওই সেশনই বাদ। মেসেজ কি যাচ্ছে? মেসেজ যাচ্ছে এই যে কারণ বাজারে সেদিনকে বলছিল যে হ্যাঁ সরকার কিছু বলেন না, আপনারা আসে মাস্কের কথা বলেন, কি ব্যাপার, মানে নেগেটিভ মেসেজ যাচ্ছে। এই জিনিসগুলো আমাকে দেখতে হবে, এবং যদি কিছু বলা যায় তখন বলবে যে হ্যাঁ আমরা এত কাজ করছি, নজরুল ইসলাম এইগুলো বলে, ওনারা আবার বসাও হয়। এগুলো মানে কষ্ট। সেই জন্য আমি খুব খুশি যে প্রধানমন্ত্রী নিজেই বলছে এখন আমরা কথা বলতে পারি, এখন আমাদের আর কি উপর কেউ অভিমান করবে না। আচ্ছা, কেউ অভিমান হচ্ছে যে মানুষের রেসপন্সিবিলিটি না, অভিমান করেছে মনি, আমি বলবো না যে এখন এই যে করেছে, আমার রেসপন্সিবিলিটি, আমি যে রেসপন্সিবিলিটি দিতে হবে যে একটা বাসে কন্ডাক্টর আছে, ড্রাইভার আছে, তারা মাস্ক পরবে, এবং তারা যদি মাস্ক না পরা কোনো একটা যাত্রী নেয়,
সেই যাত্রীরও ফাইন হবে, ওই কন্ডাক্টরেরও ফাইন হবে। যেন কন্ডাক্টর যেন রেসপন্সিবিলিটি নেয় যে তাকে ইয়ে করবে। দোকানদার দোকানে মাস্ক পরবে, এবং বিনা মাস্কে যদি কোনো একটা লোক কোনো কিছু কিনতে আসে, বলে আপনাকে আমি বিক্রি করবো না, যদি বিক্রি করে তাহলে তাকে ফাইন করতে হবে। মানে তাদের কাছে, মানুষের কাছে রেসপন্সিবিলিটি দিতে হবে, দায়িত্ব। তো তোমাদের এটা দায়িত্ব, তোমার ওখানে যারা আসছে কিনতে আসছে তাদের দায়িত্ব তোমার। এই ধরনের দায়িত্ব যদি বুঝে দেওয়া যায় তাহলে হয়তো খানিকটা কাজ হতে পারে। আচ্ছা, তার মানে প্রধানমন্ত্রী আবারও একটু রিমাইন্ডার দিলেন, আবার একটু রিফ্রেশ করলেন, আবার ওই ঢিলেঢালা ভাব থেকে আমাদের আবার একটু নড়ে চড়ে বসতে হবে। তো প্রধানমন্ত্রীর এটাতে আমি অত্যন্ত খুশি, জি, অত্যন্ত খুশি। উনি ভালো বার্তা দিয়েছেন একদম। যেখানে তাহলে এই বার্তাটাকে আমরা শ্রদ্ধা জানাবো কি করে। আমাদের দেশে একটা পলিসি আছে, তথ্য ফ্লো থাকতে, তথ্যের প্রবাহ থাকতে হবে। একটা আমাদের পলিসিতে আছে না, জি, হেলথ সার্ভিস থেকে তথ্যের প্রবাহ তো বন্ধ করে দিচ্ছে। আমাদের ন্যাশনাল পলিসির এগেইনস্টে কাজ করেছে, কিন্তু কেউ কথা বলেছে? কেউ তো কথা বলে নেই। জি, আমার মনে হয় ডক্টর সমীর যোগ করবেন। আমি শুনছিলাম, এবং আমি তারপরেও আমি এখন ওই মোস্তাক ভাই যে কথাগুলো বলে গেলাম ওইগুলোকে নিয়ে আমি অনেক বেশি বোধহয় ওইদিকেই যাব। আমি একটা জিনিস হলো যে আমরা যেটা খুবই ভালো করে কথা হচ্ছিল যে আমরা কেন সচেতনতাটাকে বৃদ্ধি করতে পারবো না, আমরা কেন মানুষ আরেকজনকে করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোথায় ছিলাম এখন থেকে কয়েকটা বছর আগে, দশক হবে না তাও, আমি জানি না, অনেকেরই মনে আছে, আমরা সবাই কিন্তু মোটামুটি কাছাকাছি বয়সেরই, একজন দুজন বোধহয় আছে আমাদের থেকে অনেক কম বয়সের হবেন। কিন্তু একটু চিন্তা করুন, অনেকবার বন্যা হতো কিন্তু আমাদের দেশে, এবং যখনই বন্যা হতো তখন কিন্তু ছাত্ররা প্রত্যেকে কিন্তু বসে বসে স্যালাইন তৈরি করে কিভাবে কার কাছে গিয়ে পৌঁছাবে সেটা নিয়ে কাজ করতো। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা ওই ডিপার্টমেন্টে বসে স্যালাইন তৈরি করেছি। তারপরে শিশু হাসপাতালে কাজ করেছি, যে শিশু হাসপাতালের কিন্তু মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টটাকে কনভার্ট করেছে একটা রুমকে, যে ওখানে বসে বসে যারা ইউনিভার্সিটির ছেলে পেলে আসবে তারা ভলেন্টিয়ার হয়ে আসবে, তারা ওখানে স্যালাইন তৈরি করবে, সে স্যালাইনটা তৈরি করে আমরা জায়গায় জায়গায় গিয়ে দিয়ে আসবো। কেউ কিন্তু আমাকে বলতে হয়নি, কিন্তু একদম সেই জিনিসটা নেই। করোনা ভাইরাসে কিন্তু আরেকটা ব্যাপার আছে, আমরা কিন্তু সবচেয়ে বেশি একটা স্টিগমা ক্রিয়েট করেছি। মানে কারো একজন যদি করোনা হয় কারো পরিবারে, তাহলে কিন্তু ওই পরিবারটা মনে কি নিজেরাও লুকিয়ে থাকে, এবং তার বাসায় যে একজন অসুস্থ কেউ আছে তার কাছে আমরা কেউ যাব না, এবং ওনারাও কারোর কাছে বলবে না। এই যে আমাদের অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু আমাদেরকে একদমই দূরে, আমরা নিজেদের কিন্তু গুটিয়ে নিয়েছি। গুটিয়ে নেওয়াতে আমরা কোনোভাবেই কিন্তু এই জিনিসটাকে উজ্জীবিত করতে পারিনি মানুষকে, যে চলো আমরা সবাই মিলে এটাকে মোকাবেলাটা করি। এই মুহূর্তে আবার এটাকে মোকাবেলা করতে আসা, আবার এই যে জন্য আমরা সেকেন্ড ওয়েভের কথা চিন্তা করছি, বা স্যার যেগুলোকে বললেন যে আমাদের এই করা উচিত, কিন্তু আমরা সেই মন মানসিকতায় কি এখনো আছি? আমি মনে হয় এই বুনিয়াপুর এই ইয়ের মধ্যেই বলছিলাম এখানে এসে, যে মনে হচ্ছে কোভিডে হয়তো বা আমরা অনেক কিছু শিক্ষা পাবো। সেটা প্রথম দিকে আর কি। শিক্ষাটা হলো আমরা বুঝতে পারবো যে মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সবাইকে নিয়ে বাঁচতে হয়। কিন্তু এখন আমরা কিন্তু সেটা প্রমাণ করতে পারিনি, এবং এই প্রমাণ করতে না পারার কারণেই কিন্তু আমাদের আজকে মাস্ক আমরা পরার কথা বলি, যারা মাস্ক পরে না তারা কিন্তু মাস্ক মুখে এবং নাকে দেন না, ওনাদের ওই নিচের দিকে দেয়, এখানে এনে ঝুলানো থাকে। তো এগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো হলো আমাদের প্রাইম মিনিস্টার বলবেন, আমরা হয়তো বা চিন্তা করবো এটাকে, কিন্তু প্রাইম মিনিস্টার যে কত কথা বলবেন প্রতিদিনে আমরা তো খেয়ে হারিয়ে ফেলবো। আমাদের তার থেকে হলো যে আমরা যদি আগের মতো যেরকম আমরা করতে পারতাম, ওই যে স্যালাইনটা নিয়ে যেতাম, এই ছেলে মেয়েগুলোকে আমরা এখনো উজ্জীবিত করতে পারি, এখনো হয়তো বা আমরা পারি। শুধু যে কোভিডের জন্যই না, আপনার মানে সেন্টেন্সটা শেষ করি, মানে আমরা শুধু কোভিডের জন্যই না, এই কথাটা যেহেতু উঠলোই, আমি বলবো যে আমাদের আরো কিছু করার আছে সমাজে। আমরা প্লিজ আবার ওই জায়গাটায় যাই, আমরা এই বয়সের মানুষগুলোই আবার ওদের সাথে যদি এটা করি তাহলে হয়তো বা আরো অনেক কিছু করা যাবে। জি, আপনি ঠিক জায়গাটাই ধরেছেন। 1 নাম্বার তারুণ্য, 2 নাম্বার স্টিগমা, আর সেই স্যালাইন বানানো আর ত্রাণ বিতরণ করা অথবা গণজাগরণ মঞ্চ,
সেই তারুণ্যের সময় তো আসলে চায়না থেকে আনা যে প্রোডাক্ট এবং অনলাইন বিজনেস ছিল না। আপনি এখন এই কথাটি বলেছেন, আপনি দেখবেন যে সারা আপনার সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে নানা রকমের ট্রল হয়ে যাবে। এখানে স্টিগমা বলেন আর ঢিলে ঢালা ভাবি বলেন, এটা একটা ব্যবসায়িক ফাঁদ। এবং কেউ কেউ হয়তো অনলাইনে ব্যবসা করবেন, তারুণ্য ব্যস্ত হয়ে যাবেন, ক্লাস করবেন না, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যেহেতু যাওয়ার নিয়ম নেই, সুতরাং নেমে যে উদ্বুদ্ধ করতে হবে সেটাও তারা বোধ করছেন না। তার চেয়ে বরং তারা বাড়িতে বাড়িতে আপনার জন্য ডিম, পিৎজা ইত্যাদি সার্ভিসটা দিয়ে 2 পয়সা কামাচ্ছেন। ভেলকি ইভ্যালির কোটি টাকার মালিক হচ্ছে। সেগুলোর একটা সিস্টেমের মধ্যে আমাদের যারা আমরা বলি টেকনিক্যালি সাউন্ড, ডিজিটালি সাউন্ড যে তারুণ্য, যারা আসলে যে কোনো আপদে বিপদে মাঠে নামে, তারা অনেক ব্যস্ত হয়ে গেছেন এবং তারা আসলে ইন এ ডিফারেন্ট নোট এই করোনাটা অনেক লম্বা সময় ধরে থাকুক সেটাও চায় কিনা এটা নিয়ে কিন্তু ডিবেট আছে। সুতরাং আপনি যতই তারুণ্য স্টিগমা যাই বলেন না কেন, আমরা আসলে এখান থেকে অন্য কিছু শিখতে হবে। আমরা অনেক পজিটিভলি বলেছিলাম যে অনেক কিছু শিখবো, সহমর্মিতা শিখবো, ভালোবাসা শিখবো, জীবনের কোনো কি বলবো যে 1 মিনিটের কোনো ভরসা নাই, সেগুলো নিয়ে এক ধরনের স্পিরিচুয়াল বোধ আসবে। সেখান থেকে একদমই আলাদা আমরা একেবারে পুরো দস্তুর একটা বাণিজ্যিক ব্যবসায়িক একটা আফিমের মধ্যে ঢুকে গেছি। আমাদের এখানে যেহেতু একটু প্রকোপটা কম এবং কম মৃতের সংখ্যা দিতে পারছি। তানভীর অনেক কিছু যোগ করতে চান আসলে ডিজিটাল জেনারেশন ইত্যাদি, সেগুলো নিয়ে শুনবো। ডক্টর শাহজাদা সেলিমও আছেন, আর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং মোস্তাক হোসেন, আপনারা শেষ মতামত দেবেন বিরতির পরে। শীতে বাড়বে করোনা, এই শিরোনাম নিয়ে নিউজ আওয়ার এক্সট্রায় আমরা কথা বলছি। তানভীর আহমেদ সাংবাদিক, লন্ডন থেকে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়েছেন। তানভীর যোগ করতে চাইছিলেন। আমি আসলে একটা জায়গায়, করোনা ভাইরাস তো আমাদের এই মহামারীতে অনেক কিছু শিখিয়েছে এবং আমাদের দুর্বলতাগুলো কোথায় এই জিনিসগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছে। আমি বিরতিতে অফ এয়ারে ডক্টর শাহজাদা সেলিমের কাছে জানতে চেয়েছিলাম আসলে বাংলাদেশের সরকারি ডাক্তার কতজন। তিনি আমাকে বললেন 40,000। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কম্পিউটার আছে কিনা, তিনি বললেন যে কোথাও নাই। তো এখন কম্পিউটার নাই, কম্পিউটারের কথাটা আমি কেন বললাম, আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা আপনি যদি করোনা ভাইরাসকে একটি যুদ্ধের সাথে তুলনা করেন তাহলে যুদ্ধের কৌশল আপনাকে নির্ধারণ করতে হবে। তো এই করোনা যুদ্ধে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে কৌশলের সবচেয়ে বড় যে অস্ত্রটি সেটি হচ্ছে তথ্য। আপনার কাছে রোগীর তথ্য রয়েছে কিনা। আপনার কাছে যদি রোগীর কোনো তথ্য না থাকে, আপনার যদি সেন্ট্রাল ডাটাবেজ না থাকে, তাহলে তো আপনি যুদ্ধ জয় করতে পারবেন না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় অর্থাৎ রোগীর কোনো তথ্য ডাক্তারদের কাছে থাকে না। এক ডাক্তারের কাছে রোগী আসলে আরেক ডাক্তারের কাছে গেলে ওই প্রেসক্রিপশন ওই ডাক্তার পড়বেন না, অথবা তিনি নতুন করে করবেন। অর্থাৎ কেস স্টাডিটা জানার জন্য একটা সেন্ট্রাল ডাটাবেস যদি তৈরি করা যায়, তাহলে যে কোনো রোগ, শুধু করোনা ভাইরাস না, যে কোনো রোগের নির্ণয়ের ক্ষেত্রে কেস স্টাডিগুলো অর্থাৎ রোগীর ইতিহাস দেখার খুব সহজ হবে। রোগীর একটা করোনা ভাইরাসের রোগীর অন্যান্য আন্ডারলাইং হেলথ কন্ডিশন থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার নানা রকমের রোগ থাকতে পারে। তো ওইগুলো আপনি কেমন করে জানবেন? তো তিনি যদি শ্বাসকষ্টজনিত রোগে আইসিইউতে থাকেন, তখন তার রোগটা আপনি আগের রোগগুলি কেমন করে জানবেন? ওই যে কেস স্টাডি, অর্থাৎ তার যদি তথ্যগুলো আপনার কাছে থাকে। তো এখানে একটা পরামর্শ হচ্ছে, এই করোনা ভাইরাসের প্যান্ডেমিকে যদি আমরা পুরো বাংলাদেশের রোগীদের একটা ডাটাবেস সরকারিভাবে একটা অ্যাপের মাধ্যমে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে একসাথে কাজ করতে পারে, ন্যাশনাল আইডিটিকে কাজে লাগানো যেতে পারে। এখানে সচেতনতার কথাটা বারবার ডক্টর মুশফিক হোসেন বলেছেন, এটা অত্যন্ত জরুরি। বাংলাদেশে জরিমানা করে হবে না। বাংলাদেশে সচেতনতা তৈরি করতে হলে একটা সহজ উদ্যোগ হচ্ছে, প্রত্যেক মানুষের একটা মোবাইল আছে। 13 কোটি মানুষের মোবাইল আছে যতটুকু আমি জানি। 13 কোটি মানুষকে প্রতিদিন
তাড়াতাড়ি মানে শেষ করতে হবে আরো মানে তিনটা আপনি আপনি তিনটা করে সকাল বিকাল সন্ধ্যা আপনি মেসেজ পাঠান, টেক্সট মেসেজ বাংলায় পাঠান অথবা অডিও বার্তা পাঠান। মোবাইল কোম্পানিগুলো প্রতিদিন বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনের পাশাপাশি ওনারা করোনা ভাইরাসের এই স্বাস্থ্যবিধি মেনে চলা অর্থাৎ নিয়ম কানুনগুলো সংক্রান্ত যদি ছোট্ট একটি বার্তা দেয়, সরকারের এখানে খুব এটা বেশি কিন্তু খরচ আছে হবে না। আমাদের আপনি ফোনে কাউকে ফোন করলেই আপনি প্রথমে এই বার্তাটি শুনবেন, বাংলায় খুব চমৎকার করে এই বার্তাটি একেবারে নির্বিশেষে সকলের ফোনের মধ্যেই এটা আছে। মোবাইল কোম্পানিগুলো সবগুলো অপারেটর এটা এই বার্তাটি দিচ্ছে, তাহলে খুব স্বাস্থ্য ভালো উদ্যোগ, মন্ত্রণালয় যেখানে এটা মোবাইল নাই উদ্যোগ। সেখানে জি, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তাহলে সেখানে গার্লস গাইড, বয় স্কাউট, বিএনসিসি, যেমনটা ডক্টর সামির সাহা বলছিলেন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। তো এখানে এই যে তারুণ্য, ছোট ছোট, আমি এর আগের অনুষ্ঠানে তারুণ্য এবং স্বেচ্ছাসেবকের কথা বলছিলাম, জি সেটা নিয়ে কথা বলছেন। স্বেচ্ছাসেবকদের কাঠামো কিন্তু আছে, আমাদের স্কাউটের কাঠামো আছে, আমাদের গার্লস গাইডের কাঠামো আছে, আমাদের বিএনসিসির কাঠামো আছে। তো এই ফোর্স গুলোকে সরকার কাজে লাগাতে পারে। তারা কিন্তু একেবারে প্রশিক্ষিত, এই ফোর্স গুলো কিন্তু গার্লস গাইড, স্কাউটরা কিন্তু প্রশিক্ষিত। তাদেরকে কিন্তু এই সচেতনতা গ্রামে কাজে লাগানো যেতে পারে, মানুষদেরকে সচেতনতা তৈরি করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ লাইন, ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, আমি আপনার কাছ থেকে শুনতে চাই, শীতে আসুক বারুক কমুক যাই হোক না কেন, আমাদের করণীয় একটি করণীয় যদি আপনি একবার বলতে হয়, 100 বারও বলতে হয়, একটি লাইন, কোন লাইনটি বলবেন? স্যার শুনতে পাচ্ছেন? জি আনমিউট স্যার, আনমিউট করবেন। স্যার আপনি আনমিউট করবেন, শোনা যাচ্ছে? চেষ্টা করছে। জি 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 শুনতে পাচ্ছি স্যার, এক লাইনে বলতে হবে। এবার হচ্ছে। জি আমি একটা যদি কথা বলতে বলেন তাহলে আমি সবাই প্রপারলি মাস্ক পরবেন, জি একটা কথা। এবং তাইলে আর আমাদের আসলে প্রতিদিনই শীতে বাড়ছে কি বর্ষায় বাড়ছে কি কমছে সেগুলো নিয়ে অত বেশি চিন্তিত হতে হবে না, ঢিলে ঢালার ব্যাপারটাও অনেকটা আসলে কমে আসবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর শাহজাদা সেলিম, আপনি যদি যোগ করেন। জি, এখানে আমরা আসলে আমি শুরুতে একবার বলেছিলাম যে নিজেকে রক্ষা করতে হবে, মাস্ক সবচেয়ে বড় হাতিয়ার, এবং এটাকে আমরা ভ্যাকসিন গুলো নিয়ে তুমুল বিতর্ক আছে কতটুকু কাজ করবে। আমরা আপাতত এই মাস্কটাকে আমাদের সুরক্ষার জন্য প্রধান বর্ম হিসেবে মানে নিতে পারি, এবং এটাকে যে ভ্যাকসিনের অপর নাম হোক মাস্ক। হ্যাঁ, এখন আমাদের এটা অল্টারনেটিভ হিসেবে নিতে হবে। দ্বিতীয় হলো এই মাস্ক পরাটাকে সরকারি ভাবে বাধ্যতামূলক করার জন্য উদ্যোগগুলো যেগুলো নেওয়া হয়েছে সেগুলো ব্যর্থ হয়েছে। এই কাঠামোগুলো আমি আবার সকলকে সমন্বয় করছি যে ভলান্টিয়ার সকলকে করে এইটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি, বাংলাদেশের কিন্তু মৃত্যু হার অনেক বেশি নয়, আমরা আরো অনেক অনেক সুরক্ষা নিশ্চিত করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন, শেষ লাইন বলবেন, আমি অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে করোনা রোগী শনাক্ত করে তাকে আলাদা করে চিকিৎসা দেওয়া, সাধারণকে কোয়ারেন্টাইন করা। দ্বিতীয় কাজ হচ্ছে স্বাস্থ্যবিধিটা এনফোর্স করা। এই দুটো করতে হবে, জনগণকে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে সচেতন পরিকল্পিত। অনেক ধন্যবাদ। আমরা এই কাজ যদি আমরা করি নিশ্চয়ই আমরা সফল হব। জি অনেক ধন্যবাদ। নিউজ আওয়ার এক্সট্রায় শীতে বাড়বে করোনায় শিরোনামে আলোচনা থেকে অন্তত একটি নির্দেশনা যেটা আমাদের বিশেষজ্ঞরা দিলেন, সেটি মাস্ক ইজ আ মাস্ট, এবং মাস্কই হোক আসলে আমাদের যে টিকা বা আমরা যে প্রতিষেধকের কথা বলছি তার অন্য নাম। সবাই মাস্ক পরবেন এই অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।